বাংলাদেশ যদি কোনো কারণে অস্ট্রেলিয়াকে হারাইতে পারে, কোন প্লেয়ারটা হইতে পারে ম্যান অফ দ্য ম্যাচ? বাংলাদেশে অনেকগুলো প্লেয়ার আছে যারা ব্যাট করে দুর্দান্ত করতে পারছে, এমনকি অনেকগুলো বলারও আছে যারা কিনা দরকারের সময় উইকেট নিতে পারছে। এখন বিগত 3টা দিন কিন্তু পুরোটা কিন্তু গেছে বাংলাদেশের পক্ষে। এখন বাংলাদেশের জয়ের জন্য কি প্রয়োজন? 6টা উইকেট কিন্তু আছে অস্ট্রেলিয়ার হাতে। এই 6টা উইকেট কিন্তু সবার আগে আমাদেরকে নিতে হবে। যদি কোনো কারণে ওই 6টা উইকেট যদি আমরা না নিতে না পারি, তখন কিন্তু অস্ট্রেলিয়া কিন্তু একটা পার্টনারশিপ করে ফেলবে। একদিকে আছে ক্যামেরন গ্রিন, অন্যদিকে অ্যালেক্স ক্যারি, তারা দুজনেই কিন্তু পাওয়ারফুল ব্যাটসম্যান। অন্যদিকে বলটাও কিন্তু একটু পুরাতন আছে, 53 অপরাজিত হয়ে গেছে। এখন ওই বলটা দিয়ে কিন্তু ওই ধরনের সুইং আপনি পাবেন না, এমনকি ওই পিচ থেকে কিন্তু ওই ধরনের টার্নও আমরা পাচ্ছি না, এমনকি পেস বলারও কিন্তু ওই ধরনের সহযোগিতা পাচ্ছে না। তার মানে কি অস্ট্রেলিয়ার জন্য কিন্তু কালকের দিনটা খুবই গুরুত্বপূর্ণ দিন, অ্যাজ ওয়েল এজ আমাদের জন্য। যদি আমরা শুরুর দিকে উইকেট নিতে পারি, তখনই কেবলমাত্র এই ম্যাচটা জয়টা আমাদের জন্য একটু সহজ হতে পারে। যদি আমরা কোনো কারণে এই ম্যাচটা জয় লাভ করতে পারি, তাহলে কোন প্লেয়ারটা হইতে পারে ম্যান অফ দ্য ম্যাচ, সেটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। এখন খেয়াল করে দেখেন, বিগত 3টা দিনের মাঝখানে কিন্তু সম্পূর্ণ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ, ব্যাটিং এ বাংলাদেশ, বোলিং এ বাংলাদেশ। আমরা যদি ব্যাটিং নিয়ে একটু কথা বলে দেখি, সবার আগে কোন ব্যাটসম্যানের নাম আসবে? সবার আগে চলে আসবে তানজিদের নাম। কেন? তানজিদ মাত্র জীবনের দ্বিতীয় ম্যাচটা ওইখানে খেলতে গেছে, এমনকি অস্ট্রেলিয়া মাটিতে তার জীবনের প্রথম ম্যাচ, এমনকি এজ এ বাংলাদেশি উনি প্রথম ব্যাটসম্যান যে কিনা অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনি টেস্টে সেঞ্চুরি করতে পারছেন। কোন সময় তিনি সেঞ্চুরি করতে পারছেন? যখন রান আমাদের খুবই প্রয়োজন, প্রথম ইনিংসে যখন আমরা তাদেরকে 198 রানে অল আউট করতে পারছিলাম, তখন আমরা যদি রান করতে না পারতাম, আমরা যদি 170 রানে অল আউট হয়ে যেতে পারতাম, তাহলে কিন্তু আমরা বিপদে পড়তে পারতাম। ওই সময় কিন্তু 197 বলে 100, দুর্দান্ত মানে দুর্দান্ত। আপনি খেয়াল করে দেখেন তিনি কোন ধরনের বলারকে ফেস করছেন। একদিকে প্যাট কামিন্স, একদিকে জশ হ্যাজেলউড, একদিকে মিচেল স্টার্ক, একদিকে ন্যাথান লায়ন, এই ধরনের বলারকে তিনি ফেস করে গেছেন। এমনকি দুর্দান্ত একটা ইনিংস তিনি উপহার দিতে পারছেন, মারাত্মক মানে মারাত্মক। তিনি যদি দ্বিতীয় ইনিংসে আবার ব্যাট করার সুযোগ পান, তিনি কিন্তু বলতেই পারবেন যে আমাকে ম্যান অফ দ্য ম্যাচ দাও। অন্যদিকে আমাদের ক্যাপ্টেন লর্ড শান্ত, তার প্রশংসা কিন্তু না করলে না হচ্ছে। কেন? তিনি যখন ব্যাট করতে আসলেন, আমাদের কিন্তু 2টি উইকেট পড়ে গিয়েছিল, এমনকি তিনি যখন ব্যাট করে আউট হয়ে ডাগআউটে ফেরত চলে গেছেন, ওনার স্ট্রাইক রেট 70-এর উপরে, এমনকি তার রান হচ্ছে 80-এর উপরে। ভাই রে ভাই, তিনি যেভাবে কাউন্টার পাস করে গেছেন, এটাকে আপনাকে প্রশংসা করতে হবে। কেন? বাকি যত ব্যাটসম্যান আছে, তানজিদ 100 করছে ঠিক আছে, কিন্তু তিনি শর্ট লেন্থে বলগুলোকে লিপ করে গেছেন। এমনকি অন্য প্রান্ত থেকে যখন সাদমান খেলেছিল, মমিনুল ভাই খেলেছিল, তখন কিন্তু সকলে কিন্তু ওই বলগুলোকে ডাক করে গেছেন, কিন্তু তিনি কিন্তু কাউন্টার পাস করছেন, তিনি পুল শট মারছেন, এমনকি প্রত্যেকজন বলারকে তিনি চাপে ফেলাইছেন, সেটা স্পিন বলার হোক কিংবা সেটা পেস বলার হোক। এই কারণে কিন্তু তার আসে কিন্তু খুবই গুরুত্ব পড়ে, এমনকি তারও সুযোগ আসতে পারে যে যেন তিনি দ্বিতীয় ইনিংসে যেন তিনি রান করতে পারেন, যদি অস্ট্রেলিয়া ভালো কিছু করতে পারে। এখন ব্যাটিং এর প্রসঙ্গে যেহেতু আসছেন, একজনের নাম কিন্তু না বললে হচ্ছে না, তিনি হচ্ছেন বাংলাদেশের সাবেক ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ। এই মিরাজকে কিন্তু আমরা দেখতে চাই যে কিনা ব্যাট হাতে জ্বলে উঠছেন আজকে। কেন? তিনি যখন গতকালকে ব্যাট করতে নামছেন, তখন কিন্তু আমাদের মুশফিক ভাই মাত্র 2 রান করে আউট হয়ে গেছেন। এরপরে সকল কিছু বলার ভাই, তিনি বলারদের সাথে আজকে যে ধরনের ব্যাটিং করতে পারছেন, 60-এর উপর রান করতে পারছেন। তবে এই 60 রান কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কি কারণে? একটা সময় কিন্তু আমাদের লিড ছিল মাত্র 100, এই লিডটাকে কিন্তু তিনি ড্র্যাগ করে বলারদের সাথে কিন্তু 228 পর্যন্ত নিয়ে গেছেন। এটা কিন্তু মারাত্মক একটা অ্যাচিভমেন্টের ব্যাপার। যদি আমাদের লিড যদি 120-30 হইতো, তাহলে কিন্তু আমরা কিন্তু এখন ম্যাচ থেকে ছিটকে পড়ে যেতে পারতাম। সুতরাং বুঝতেই পারতেছেন তার ইনিংসটা কোন কালে কেন গুরুত্বপূর্ণ ছিল। ভাই, এখন যেহেতু আপনি বোলিং এর প্রসঙ্গে আসবেন, তার একটা উইকেটও কিন্তু আছে। তিনি কিন্তু আজকে স্টিভ স্মিথকে যে একটা বলে বুকা মানে আউট করতে পারছেন, এই কারণে কিন্তু তার খাতায় কিন্তু একটা উইকেটও আছে। এমনকি তিনি আগামীকালকে বল করার সুযোগ পাবেন, এমনকি তিনি আরো উইকেট কিন্তু নিতে পারবেন। তিনিও কিন্তু ম্যান অফ দ্য ম্যাচের জন্য একজন প্রবল দাবিদার হইতে পারেন ভবিষ্যতে। অন্যদিকে বোলিং এর প্রসঙ্গে যেহেতু আসেন, এই ম্যাচটা টোন কেসিট করছে। যখন অস্ট্রেলিয়া প্রথমে টস জিতলো, তারা কিন্তু ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়েছে। এই যে একটা বাজে সিদ্ধান্ত তারা নিয়েছে, তখন কিন্তু আমাদের প্রিমিয়াম বলার হাসান মাহমুদ কিন্তু 6টা উইকেট নিতে পারছেন। একটা বলার যদি এক ইনিংসে 6টা উইকেট নিতে পারে, তখন কিন্তু আর কিছুই বলার থাকে না, এমনকি খুব অল্প সময় মাঝখানে নিয়ে গেছেন। এই যে নতুন বলে তিনি উইকেট নিতে পারছেন, এমনকি পুরাতন বলে আইসা টেলেন্ডগুলোকে উড়াই দিচ্ছেন, মারাত্মক মানে মারাত্মক। প্রথম ইনিংসে 6 উইকেট, কিন্তু আজকেও তিনি 2টি উইকেট নিতে পারছেন। আজকের 2টি উইকেটের মাঝখানে একটা উইকেট তো ট্রাভিস হেড, মারাত্মক মানে মারাত্মক। ট্রাভিস হেডের কথাটা কেন বলতে হচ্ছে? তিনি যখন আজকে বোল্ড আউট হইলেন, তিনি যেন সাময়িকভাবে টমার মাঝখানে পড়ে গেছেন। তিনি বুঝতেই পারতেছেন না যে মাঠে কি হচ্ছে। তিনি ভাঙা স্ট্যাম্প জোড়া লাগানোর চেষ্টা করতেছেন। সকলেই বলতেছে হচ্ছেটা কি, কারণটা কি? এতটাই ভালো বলটা ছিল, এমনকি প্রথম উইকেটটাও কিন্তু তিনি নিতে পারছেন। যখন 228 রানে তার পিছনে পড়ে আছে, যখন জ্যাক ওয়েদারল্যান্ড ব্যাটিং করতে আসলেন, তিনি 4 বলে 0 করে আউট হয়ে গেছেন। কারণটা কি? তিনি এত সুন্দরভাবে ব্যাটটা নিয়ে দাঁড়িয়ে আছেন, এত দৃঢ়ভাবে তিনি বলটা দিকে তাকায় আছেন, মনে হচ্ছিল যে তিনি খুব সুন্দর মতো বলটা খেলতে পারবেন, কিন্তু বলটা হঠাৎ করে আসলো, বলটা ওই ধরনের বাউন্স খেলো না, ইনসাইডে এমনকি তার স্ট্যাম্প পড়ে গেল, তিনি বুঝতে পারলেন না। ভাই রে ভাই, প্রথম ইনিংসে কিন্তু শুধুমাত্র যে হাসান মাহমুদের প্রশংসা করবে তাহলে কিন্তু হচ্ছে না। এক প্রান্ত থেকে হাসান মাহমুদ ভালো বল করতে পারছে, কিন্তু অন্য প্রান্ত থেকে
টানা এবাদত ভালো বল করে গেছে। এবাদতকে আমরা যে প্র্যাকটিস ম্যাচে যে ধরনের নিন্দা আমরা করছি, কিন্তু এবাদত যে ধরনের ভালো বোলিং তিনি করতে পারছেন, মারাত্মক মানে মারাত্মক। একটা সময় তো তিনি মনে হচ্ছিল এবাদত বাংলাদেশের প্রিমিয়াম বলার হয়ে গেছে। এমনকি তাসকিন কিন্তু আমরা সকলে কিন্তু অবহেলা করি, কিন্তু তিনি যে প্রিমিয়াম বলার সেটার প্রমাণ কিন্তু তিনি সবসময় দিয়ে গেছেন। গতকালকে তিনি প্রয়োজনের সময় কিন্তু তিনি একবার কিন্তু ক্যামেরন গ্রিনকে আউট করে দিয়েছেন। এমনকি জ্যাক ওয়েদারল্যান্ডকে তিনি যে একটা বল করছেন ভাই, তার স্ট্যাম্প পরে উড়ে চলে গেছে। মারাত্মক মানে মারাত্মক। সুতরাং বুঝতেই পারছেন, যেহেতু অস্ট্রেলিয়ার এখনো 6টা উইকেট আছে, বাংলাদেশ বল করবে। এখন যদি তাসকিন আগামীকালকে 3-4টা উইকেট ফেলে দিতে পারে, তখন কিন্তু তিনিও কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ হতে পারে। এমনকি আপাততের কাছেও সুযোগ আছে, এমনকি হাসান মাহমুদ তো সবার আগে আছে। কি কারণে? যেহেতু 6টা উইকেট প্রথম ম্যাচে নিয়েছেন, প্রথম ইনিংসে নিয়েছেন, এমনকি 2টা উইকেট অলরেডি নিয়ে ফেলছেন। এখন তিনি যদি আর 2টা উইকেট নিতে পারেন, 10টা উইকেট হয়ে যাবে, তখন কিন্তু তাকে কিন্তু আপনি আটকাতে পারবেন না। আর যদি অস্ট্রেলিয়া একটু ভালো ব্যাটিং করেই ফেলে, যেহেতু 2টা দিন এখনো বাকি আছে, পিচের মাঝখান থেকে এখনো ওই ধরনের টার্ন নাই, এমনকি ওই ধরনের পেস নাই, বাউন্স নাই, যদি ব্যাটিং তারা করেই ফেলে, যদি আমাদের ব্যাটসম্যান, খেয়াল করে দেখেন আমাদের কোন ব্যাটসম্যান, মেহেদী হাসান মিরাজ যদি টেলেন্ডার ব্যাটসম্যানদেরকে নিয়ে 50 ওভার ব্যাটিং করতে পারে, ওইখানে প্যাট কামিন্স, ন্যাথান লায়ন, এমনকি মিচেল স্টার্ক কিন্তু মোর দেন ক্যাপেবল। এখানে কিন্তু ক্রিজে আছে কারা? অ্যালেক্স ক্যারি আছে, ক্যামেরন গ্রিন আছে, এমনকি বিও ওয়েবস্টার, প্রপার ব্যাটসম্যান কিন্তু এখনো আসার বাকি। সুতরাং বুঝতেই পারতেছেন অস্ট্রেলিয়ার কাছে কিন্তু ভালো সুযোগ আছে। তার মানে কি, যদি অস্ট্রেলিয়া রান করতে পারে, তাহলে তানজিদের কাছে ব্যাটিং করার সুযোগ আছে, শান্তর কাছে ব্যাটিং করার সুযোগ আছে, এমনকি মেহেদী হাসান মিরাজ। আমি চাই না মেহেদী হাসান মিরাজ মতো ব্যাটিং আসুক। কারণটা কি, যদি 5টা উইকেট পড়ে আর মেহেদী হাসান মিরাজকে ব্যাটিং করতে হয়, তার মানে কি বাংলাদেশ কিন্তু চিপায় পড়ে যাবে। সুতরাং বুঝতেই পারতেছেন এখানে কিন্তু অনেকগুলো কন্ট্রিবিউশন আছে, ব্যাট করে ভালো কন্ট্রিবিউশন আছে, বল করে ভালো কন্ট্রিবিউশন আছে। এমনকি আপনি যদি খেয়াল করে দেখেন, প্রথম ইনিংসে 7 রানের 20 রান, ওইটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ছিল। এমনকি আপনি যদি ধরেন আমাদের মমিনুল ভাই 49 রান, ওই সময় যদি 49 রান না করতে পারতেন, হয়তো যদি উইকেট পড়ে যেত, যেটা অস্ট্রেলিয়ার পড়ছে, অস্ট্রেলিয়ার উইকেট পড়ছে দেখে তো তারা 198 রানে অল আউট হয়ে গেছে। যদি বাংলাদেশের উপরে যেত, তাহলে কিন্তু আজকে যে আমরা জয়ের গল্প বলতেছি, যদি জয়লাভ করতে পারতো, তাহলে কে হইতে পারবে ম্যান অফ দ্য ম্যাচ, ওই গল্প কিন্তু আমরা বলতে পারতাম না। খেয়াল করে দেখেন, পাকিস্তান কিন্তু 30 বছর ধরে এখানে যে খেলে, কিন্তু 30 বছরের মাঝখানে কত বড় বড় প্লেয়ার আসছে আর গেছে, কিন্তু একটা ম্যাচও কিন্তু তারা ড্র করতে পারে নাই, আর বাংলাদেশ জয়ের গল্প বলতেছে। এটা কেবল অর্জন। ইন্ডিয়ার পরে আমরা হতে পারি দ্বিতীয় দেশ যারা কিনা অস্ট্রেলিয়াকে চোখ রাঙানি দিচ্ছি। এখন এই কথা যদি কয়েকদিন আগে মানুষ বলতো, তখন কিন্তু বাংলাদেশের মানুষ হাসাহাসি করতো, কিন্তু এখন যেহেতু বাংলাদেশ কাগজে কলমে দেখা দিতে পারতেছে, এখন কিন্তু হাসাহাসি করার সুযোগ নাই। কারণটা কি, টানা 3টা দিন কিন্তু আমরা অন পেপারে বলেন, কাগজে কলমে বলেন, খেলার মাঠে বলেন, আমরা কিন্তু দাপটে আচরণ করে গেছি। এখন দেখার বিষয় আগামীকালকে, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। একটা কথা কি, যতক্ষণ পর্যন্ত শেষ না হবে, ততক্ষণ পর্যন্ত বলতে পারবেন না যে শেষ হয়ে গেছে। এখন শেষ ভালো যার, সব ভালো তার। এখন অস্ট্রেলিয়ার 3টা দিন খারাপ গেছে, আর যদি আগামীকাল অস্ট্রেলিয়া খুব দুর্দান্ত যায়, তারা কিন্তু খেলার চাপ কিন্তু ঘুরে যেতে পারে। এখন সকলকে কিন্তু চোখ কান খোলা রাখতে হবে, বিশেষ করে আমাদের বলারকে খুব সুন্দর মতো বল করতে হবে, যেন তারা ভালো পার্টনারশিপ না করতে পারে। আর যদি তারা করতে পারে, আমরা কিন্তু বিপদে পড়ে যাবে। তখন এই যে গল্প বললাম যে কে হইতে পারবে ম্যান অফ দ্য ম্যাচ, ম্যান অফ দ্য ম্যাচ পাবে অস্ট্রেলিয়া দল থেকে, তখন ভাই তানজিদের সেঞ্চুরি কোনো কাজে আসবে না, এমনকি হাসান মাহমুদের 8-9 উইকেট 10 উইকেট কোনো কাজে আসবে না। তখন বুঝতেই পারতেছেন এখন সবার আগে কি জরুরি, আমাদেরকে জয়লাভ করতে হবে। এখন জয়ের জন্য অবশ্যই আমাদেরকে ভালো বোলিং করতে হবে, আর যদি আমাদের ব্যাটিংও করতে হয়, আমাদেরকে প্রপার ব্যাটিং করতে হবে, কোনো তাড়াহুড়া করা যাবে না। আর যদি করি, আমাদের কাছ থেকে কিন্তু একটা সুবর্ণ সুযোগ হাতছাড়া হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, নতুন কোনো গল্প নিয়ে খুব শীঘ্র হাজির আপনাদের সাথে। বিদায় নিলাম আজকে।